সকলকে সুপ্রভাত জানিয়ে এম রয় চ্যানেল প্রতিদিনের মতো আজকেও তোমাদের সামনে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ চ্যাপ্টার নিয়ে এসেছে। এবছর যারা রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের বিভিন্ন পরীক্ষা দিতে চলেছ তাদের জন্য আজকের এই আলোচনাটি একটি গুরুত্বপূর্ণ বিষয় হতে চলেছে। আজকে এম রয় চ্যানেল তোমাদের সামনে যে বিষয়টি নিয়ে বা যে চ্যাপ্টারটি নিয়ে আলোচনা করবে তা হলো পরিবেশের জন্য ভাবনা। এখান থেকে মূলত আমাদের যে বিষয়গুলো পড়তে হবে সেগুলো হলো বায়ুমণ্ডলের গঠন এবং বায়ুমণ্ডলের যে বিভিন্ন স্তরগুলো রয়েছে সেই স্তরগুলো সম্পর্কে ডিটেলসে জানা এবং গ্রিনহাউস এফেক্ট ও বিশ্ব উষ্ণায়ন। মূলত এই কয়েকটি গুরুত্বপূর্ণ পয়েন্টস নিয়ে আজকে আলোচনা করা হবে। সবার প্রথমে আমরা যে পয়েন্টসটি নিয়ে আলোচনা করব তা হচ্ছে পরিবেশের উপাদান। পরিবেশের উপাদানগুলিকে মূলত দুটো ভাগে ভাগ করা হয়েছে, একটি হচ্ছে জীবজ উপাদান এবং অন্যটি হচ্ছে অজীব উপাদান। এখান থেকে আমাদের যে পয়েন্টসগুলো পড়তে হবে তা হলো জীবজ উপাদানের উদাহরণ এবং অজীবজ উপাদানের উদাহরণ। জীবজ উপাদানের উদাহরণগুলো কি কি সেগুলো হচ্ছে উদ্ভিদ, প্রাণী এবং অণুজীব, এবং অজীবজ উপাদানের উদাহরণগুলো হচ্ছে মাটি, বাতাস, জল, আলো এবং উষ্ণতা। এই পরিবেশের উপাদানগুলোর গুরুত্ব কি? এই পরিবেশের উপাদানগুলোর প্রধান গুরুত্ব হলো জীবের অস্তিত্ব রক্ষা করা। নেক্সট আমরা যে পয়েন্টসটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে বায়ুমণ্ডলের উপাদান। বায়ুমণ্ডলের উপাদানগুলিকে মূলত দুটো ভাগে ভাগ করা যায়, একটি হচ্ছে গ্যাসীয় উপাদান, অর্থাৎ এখানে বিভিন্ন গ্যাসগুলো অবস্থান করবে। উদাহরণ হিসাবে আমরা বলতে পারি নাইট্রোজেন, অক্সিজেন, আর্গন, হিলিয়াম, ক্রিপ্টন, জেনন, রেডন ইত্যাদি। এছাড়া রয়েছে জলীয় বাষ্প। এর মধ্যে আরও একটি পয়েন্টস তোমাদের মনে রাখতে হবে যে বায়ুমণ্ডলের যে উপাদান আমরা দুটো পেলাম, একটি হচ্ছে গ্যাসীয় উপাদান এবং অন্যটি হচ্ছে জলীয় বাষ্প। এছাড়াও বায়ুমণ্ডলে কি রয়েছে? ধূলিকণা রয়েছে এবং খনিজ লবণের সূক্ষ্ম কণাগুলোও কিন্তু এই বায়ুমণ্ডলের মধ্যে পাওয়া যায়। এবারে আমরা যে পয়েন্টসটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে বায়ুমণ্ডলের স্তর বিন্যাস। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পয়েন্টস। এই বায়ুমণ্ডলের যে বিভিন্ন স্তরগুলো রয়েছে এগুলো সম্পর্কে আমাদের কি কি জানতে হবে সেগুলো এখন তোমাদের সামনে বলা হচ্ছে। এখান থেকে মূলত আমরা জানব বিস্তার, যে বিভিন্ন স্তরগুলো রয়েছে সেগুলো কত কিমি থেকে কত কিমি পর্যন্ত বিস্তৃত এবং স্পেশাল কি বৈশিষ্ট্য রয়েছে এই মণ্ডলগুলোর সেগুলো সম্পর্কে জানব। বায়ুমণ্ডলের যে স্তরগুলো রয়েছে সেগুলোকে মোট 6টি ভাগে বা 6টি স্তরে ভাগ করা হয়েছে। তার মধ্যে প্রথম যে স্তরটি পড়ছে সেটি হচ্ছে ট্রপোস্ফিয়ার। ট্রপোস্ফিয়ার সর্বাপেক্ষা নিচের স্তর। এর বিস্তার হচ্ছে সমুদ্রপৃষ্ঠ থেকে 16 থেকে 18 কিমি। গ্যাসীয় উপাদান সবথেকে বেশি এই ট্রপোস্ফিয়ারের মধ্যে থাকছে 75%। ট্রপোস্ফিয়ারকে ক্ষুদ্রমণ্ডল বলা হচ্ছে। কেন ট্রপোস্ফিয়ারকে ক্ষুদ্রমণ্ডল বলা হয়? তার কারণ এই স্তরের মধ্যে মেঘ, ঝড়, বৃষ্টি প্রভৃতি ঘটনাগুলো ঘটে থাকে, যার জন্য এই স্তরকে ক্ষুদ্রমণ্ডল বা পরিবর্তনশীল স্তর বলে। স্ট্র্যাটোস্ফিয়ার এর বিস্তার হচ্ছে 20 থেকে 50 কিমি। এই স্তরকে শান্তমণ্ডল বলা হচ্ছে। কেন শান্তমণ্ডল বলা হয় স্ট্র্যাটোস্ফিয়ারকে? তার আনসার হলো মেঘ, ঝড়, বৃষ্টি প্রভৃতি যে ঘটনাগুলো এই ঘটনাগুলো কিন্তু স্ট্র্যাটোস্ফিয়ারে ঘটে না, যার জন্য এই স্তরকে শান্তমণ্ডল বলা হচ্ছে। এবং এই শান্তমণ্ডলে জন্য বা মেঘ, ঝড়, বৃষ্টিগুলো না হওয়ার জন্য এই স্তরে জেট বিমানগুলো কিন্তু চলাচল করে। স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যে অবস্থান করে ওজোন স্ফিয়ার বা ওজোন মণ্ডল। এই ওজোন স্ফিয়ারের মধ্যে কি হচ্ছে? ওজোন গ্যাস থাকে, যা মূলত সূর্যের যে ক্ষতিকর অতিবেগুনি রশ্মি সেটাকে শোষণ করছে। ওজোন স্ফিয়ারের উষ্ণতা হচ্ছে 76 ডিগ্রি সেন্টিগ্রেড। এরপরে রয়েছে মেসোস্ফিয়ার। এর বিস্তার হচ্ছে 50 থেকে 80 কিমি। বায়ুমণ্ডলের এটি শীতলতম স্তর। তাহলে বায়ুমণ্ডলের শীতলতম স্তর কোনটি? সেটা হচ্ছে মেসোস্ফিয়ার, যার বিস্তার 50 থেকে
80 কিমি। নেক্সট কি রয়েছে থার্মোস্ফিয়ার। থার্মোস্ফিয়ার বিস্তার হচ্ছে 80 থেকে 50 কিমি। বায়ু বা বাতাসের অস্তিত্ব নেই এই থার্মোস্ফিয়ারের মধ্যে। তাহলে বায়ু বা বাতাসের অস্তিত্ব নেই কোন স্পিয়ারে, সেটা হচ্ছে থার্মোস্ফিয়ার, তাই আকাশকে কালো বর্ণের দেখায়। থার্মোস্ফিয়ারে বেতার তরঙ্গ প্রতিফলিত হয় এবং মেরুজ্যোতি দেখা যায় এই থার্মোস্ফিয়ারে। এবারে আমরা জানবো এক্সোস্ফিয়ার। এক্সোস্ফিয়ার বিস্তার হচ্ছে 500 থেকে 750 কিমি। এক্সোস্ফিয়ার মূলত অক্সিজেন দ্বারা গঠিত হলেও এখানে কিন্তু সামান্য পরিমাণে কি রয়েছে, হিলিয়াম এবং হাইড্রোজেন রয়েছে। এক্সোস্ফিয়ার হলো বায়ুমণ্ডলের সবথেকে উষ্ণতম স্তর। তাহলে যদি বলা হয় বায়ুমণ্ডলের সবথেকে উষ্ণতর স্তর কোনটি, সেটি হচ্ছে এক্সোস্ফিয়ার। এবং 6 নম্বরে রয়েছে ম্যাগনেটোস্ফিয়ার, বিস্তার 750 থেকে 1600 কিমি পর্যন্ত বিস্তৃত। ম্যাগনেটোস্ফিয়ারে সমস্ত রকমের বায়বীয় যে উপাদানগুলো রয়েছে সেগুলো আয়নিত অবস্থায় থাকছে এবং এখানে ভেন অ্যালেন বিকিরণ বলয় দেখা যায় এই ম্যাগনেটোস্ফিয়ারের মধ্যে। ম্যাগনেটোস্ফিয়ারের উষ্ণতা 1600 ডিগ্রি সেন্টিগ্রেডের কিন্তু বেশি থাকে। এমরয় চ্যানেলের ভিডিওগুলি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করে দিয়ে এবং অনেক বেশি বেশি করে শেয়ার করবে। এবছর যারা রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের বিভিন্ন পরীক্ষার প্রিপারেশন নিচ্ছ তারা কিন্তু অবশ্যই এমরয় চ্যানেলের সঙ্গে তোমরা তোমাদের জিকের যে ক্লাসটি সেটি নিতে পারো। এছাড়াও এমরয় চ্যানেল তোমাদের সুবিধার্থে বিভিন্ন ক্লাস দিয়ে থাকে। নেক্সট যে পয়েন্টসগুলো সম্পর্কে আমাদের জানতে হবে সেগুলো হলো, সূর্য থেকে তাপ যে পদ্ধতিতে আসে তা হচ্ছে বিকিরণ পদ্ধতি। প্রতি কিমি উপরে উঠলে বায়ুর উষ্ণতা 6.5 ডিগ্রি করে উষ্ণতা কিন্তু কমে যায় বা হ্রাস পায়। এবার 3050 মিটার উপরে বায়ুর উষ্ণতা হ্রাস পায় 0 ডিগ্রি সেন্টিগ্রেড। এর জন্য এভারেস্ট এবং কাঞ্চনজঙ্ঘা প্রভৃতি উঁচু পর্বতের চূড়াগুলো সারা বছরে কি থাকে, বরফে ঢাকা থাকে। ভূপৃষ্ঠ থেকে যত উপরের দিকে ওঠা যায় বায়ুর ঘনত্ব কিন্তু তত কমতে থাকে, আর বায়ুর ঘনত্ব যত কমতে থাকবে বায়ুর চাপও তত কমতে থাকে। সমুদ্র পৃষ্ঠ থেকে প্রতি কিমি উপরে উঠলে বাতাসের চাপ প্রায় 8.5 সেমি করে কমে যায়। সমুদ্রপৃষ্ঠের শীতলতম ভারী বায়ু উচ্চচাপযুক্ত অঞ্চল থেকে নিম্নচাপযুক্ত অঞ্চলের দিকে বাহিত হয়, একে বলা হচ্ছে সমুদ্র বায়ু। নেক্সট যে পয়েন্টটি সম্পর্কে আমরা জানব সেটি হচ্ছে স্থলবায়ু। স্থলভাগের শীতলতম বায়ু উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হয় এবং একে বলা হচ্ছে স্থলবায়ু। ওজোন স্তরের সৃষ্টি কি বলা হয়েছে এখানে বলা হয়েছে যে এই ওজোন স্তর সৃষ্টি হয় স্ট্র্যাটোস্ফিয়ার স্তরে প্রায় 15 থেকে 35 কিমি মধ্যে। ওজোন স্তর বা ওজোনস্ফিয়ারের 3টি অক্সিজেন পরমাণু দ্বারা গঠিত। তাহলে তোমাদের এখান থেকে একটি কোশ্চেন আসতে পারে যে ওজোন স্তর কয়টি অক্সিজেন পরমাণু দ্বারা গঠিত, সেটি হচ্ছে 3টি। এখানে কি বলা হয়েছে, এখানে বলা হয়েছে যে অক্সিজেন অণু ইউভি রশ্মির ফোটন কণা দ্বারা অক্সিজেন পরমাণুতে পরিণত হয় এবং পরে অক্সিজেন পরমাণু অনুঘটকের উপস্থিতিতে অক্সিজেন অণুর সঙ্গে যুক্ত হয়ে ওজোন গ্যাসের অণু এবং তাপ উৎপন্ন করে। নেক্সট ওজোন স্তর ধ্বংস। এই ওজোন স্তর মূলত 2টি কারণে ধ্বংস হয়, একটি হচ্ছে প্রাকৃতিক এবং অন্যটি হচ্ছে মনুষ্য সৃষ্ট। মনুষ্য সৃষ্টির মধ্যে যে ভাগগুলো রয়েছে সেটা হচ্ছে সিএফসি, যার ফুল ফর্ম হচ্ছে ক্লোরোফ্লোরোকার্বন, এবং এর মধ্যে রয়েছে NO, NO2, N2O3 ইটসেট্রা, নাইট্রোজেনের বিভিন্ন অক্সাইড সমূহ, এবং হ্যালেন বা হ্যালেন যৌগ সমূহ। হ্যালেনের মধ্যে রয়েছে 1211 এবং 1301 এই হ্যালেন যৌগ সমূহ। এর মধ্যে সিএফসি নির্গত হয় রেফ্রিজারেটর বা বাতানুকূল যন্ত্র থেকে, এবং বিভিন্ন যে নাইট্রোজেনের অক্সাইড সমূহ যেগুলো রয়েছে
সেগুলো মূলত নির্গত হয় বিমান বা জেট প্লেন থেকে। সিএফসি যে যৌগগুলো রয়েছে এরা কিন্তু বায়ুতে নিষ্ক্রিয়, বিহীন এবং অদার্য, অর্থাৎ এগুলো কিন্তু বায়ুতে জ্বলে যায় না। এর মধ্যে দেখো এবার আমরা যে পয়েন্টসটি সম্পর্কে জানবো সেটি হচ্ছে গ্রিনহাউস এফেক্ট বা বিশ্ব উষ্ণায়ন। এখানে কি বলা হয়েছে, গ্রিনহাউস যে এফেক্ট রয়েছে সবার প্রথমে আমাদের জানতে হবে যে গ্রিনহাউস গ্যাসগুলো কি কি। এই গ্রিনহাউস গ্যাসগুলোর মধ্যে প্রধান যে গ্যাসটা রয়েছে সেটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড, এরপরে রয়েছে জলীয় বাষ্প, মিথেন, সিএফসি, নাইট্রাস অক্সাইড, নাইট্রোজেনের বিভিন্ন ডাই অক্সাইডগুলো। কি বলা হয়েছে এবারে আমরা গ্রিনহাউস এফেক্ট সম্পর্কে ডিটেলসে জানব। যখন কার্বন ডাই অক্সাইডের ঘনত্ব বৃদ্ধির জন্য পৃথিবীর গড় তাপমাত্রা বৃদ্ধি পাবে তখন সেটাকে বলা হচ্ছে গ্রিনহাউস এফেক্ট। গ্রিনহাউস শব্দের অর্থ হচ্ছে কাচের ঘর। এখানে কিন্তু তোমাদের যে পয়েন্টসটি মনে রাখতে হবে সেটি হচ্ছে O2 এবং N2 কিন্তু গ্রিনহাউস গ্যাস নয়। এটি কিন্তু অনেকবার পরীক্ষায় এসেছে যে O2 এবং N2 কি গ্রিনহাউস গ্যাস? না, O2 এবং N2 কিন্তু গ্রিনহাউস গ্যাস নয়। এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট। এবারে আমরা জানব গ্লোবাল ওয়ার্মিং কি। গ্রিনহাউসের প্রভাবে যখন সারা পৃথিবী জুড়ে উষ্ণতার ক্রমবর্ধমান বৃদ্ধি পায় সেই যে অবস্থা সেটাকে বলা হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং। এবারে আমরা জানবো প্রাকৃতিক শক্তি বা চিরাচরিত যে শক্তিগুলো রয়েছে সেগুলোর উৎস। এগুলোর উৎস হচ্ছে জীবাশ্ম জ্বালানি, কয়লা, খনিজ তেল। খনিজ তেলের মধ্যে কি কি রয়েছে? পেট্রোল, ডিজেল, কেরোসিন, গ্যাসোলিন এবং প্রাকৃতিক গ্যাস। এবার আমরা জানবো জ্বালানির তাপন মূল্য কাকে বলে। কোনো জ্বালানির একক ভর বা আয়তনের সম্পূর্ণ দহনে যে পরিমাণ তাপ শক্তি উৎপন্ন হয় তাকে বলা হচ্ছে জ্বালানির তাপন মূল্য। এর একক কি? এর একক হচ্ছে ক্যালোরি পার গ্রাম বা কিলো ক্যালোরি পার ঘনমিটার বা কিলোজুল পার কেজি, কিন্তু সবথেকে বেশি ব্যবহৃত যে এককটি হয় তা হচ্ছে কিলোজুল পার কেজি। এবারে আমরা বিভিন্ন জ্বালানিগুলো তাপন মূল্য সম্পর্কে ডিটেলসে জানব। অ্যান্থ্রাসাইট, বিটুমিনাস, পিট এবং কোক এর মধ্যে সবচেয়ে বেশি তাপন মূল্য হচ্ছে অ্যান্থ্রাসাইটের এবং সবচেয়ে কম হচ্ছে পিট। নেক্সট ডিজেল, পেট্রোল, কেরোসিন এর মধ্যে সবথেকে বেশি তাপন মূল্য হচ্ছে ডিজেলের এবং পেট্রোলের ডিজেল, পেট্রোল, কেরোসিন এর মধ্যে পেট্রোলের তাপন মূল্য সবচেয়ে বেশি, সেটা হচ্ছে 48,000 কিলোজুল পার কেজি এবং সবচেয়ে কম হচ্ছে ডিজেলের। নেক্সট রয়েছে এলপিজি এবং প্রাকৃতিক গ্যাস। এখানে যতগুলো তাপন মূল্য সম্পর্কে আলোচনা করা হলো সবথেকে বেশি তাপন মূল্য কিন্তু এলপিজির, যার ফুল ফর্ম হচ্ছে লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস। এর তাপন মূল্য কত? 50,000 কিলোজুল পার কেজি। ওকে, এবারে আমরা যে পয়েন্টসটি সম্পর্কে জানব সেটি হচ্ছে অপ্রচলিত বা অপুনর্ভব শক্তি। এর উৎসগুলো কি কি? এর উৎসগুলো হচ্ছে সৌরশক্তি, বায়ুশক্তি, ভূতাপীয় শক্তি, জোয়ার ভাটার শক্তি। এবার যে পয়েন্টসটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে স্থিতিশীল উন্নয়নের ধারণা, একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্টস। এটি একটি ধারণা বা পরিকল্পনা যা ভবিষ্যৎ প্রজন্মের নিজস্ব চাহিদা পূরণ করার ক্ষমতাকে ব্যাহত না করে বর্তমান প্রজন্মের চাহিদাকে পূরণ করতে পারে। অর্থাৎ এখানে কি বলা হয়েছে? এখানে বলা হয়েছে যে এটি একটি ধারণা বা পরিকল্পনা যেখানে কি হচ্ছে আমাদের যে ভবিষ্যৎ প্রজন্ম তাদের যে চাহিদা সেই চাহিদার যে ক্ষমতা সেটাকে ব্যাহত না করে বর্তমান যে প্রজন্ম অর্থাৎ আমাদের যে প্রজন্ম সেই চাহিদাকে পূরণ করাই হলো স্থিতিশীল উন্নয়নের ধারণা। এই স্থিতিশীল উন্নয়নের তিনটি প্রধান লক্ষ্য রয়েছে। এই তিনটি লক্ষ্য কি? তা হচ্ছে
পুনর্নবীকরণযোগ্য সম্পদের সুস্থায়ী ব্যবহার এবং সুস্থায়ী অর্থনীতি ও সুস্থায়ী সমাজ। এরপরে আমরা যে পয়েন্টসটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বায়োমাস বা জীবভর। কোনো একটি নির্দিষ্ট অঞ্চলে জীবের যে মোট ভর সেটাকে বলা হচ্ছে বায়োমাস বা জীবভর। বায়োগ্যাস মিথেন গ্যাসকে বায়োগ্যাস বা গোবর গ্যাস বলা হচ্ছে। বায়োফুয়েল কি? বিভিন্ন রাসায়নিক পদ্ধতিতে যখন জৈব পদার্থকে পচিয়ে তার থেকে তরল জ্বালানি উৎপন্ন করা হয় সেটাকে বলা হচ্ছে বায়োফুয়েল। উদাহরণ হিসাবে বলা যেতে পারে ইথানল এবং মিথানল, যা বর্তমানে গাড়িতে জ্বালানি রূপে ব্যবহার করা হয়। তো এই হলো পরিবেশ ও তার ভাবনার যে চ্যাপ্টারটি রয়েছে সেখান থেকে পুরো একটি আলোচনা। এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই তোমরা এম রয় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং অনেক বেশি বেশি করে লাইক ও শেয়ার করবে।